বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 31শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির প্রথম ক্লাস, এবং আজকে আমরা দণ্ডবিধি শুরু করতে যাচ্ছি। তো দণ্ডবিধি থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় 20টা প্রশ্ন এসে থাকে, এবং 20টা প্রশ্ন থেকে 20 মার্ক। ফৌজদারি থেকে 20, দণ্ডবিধি থেকে 20, দেওয়ানি থেকে 20। এই বড় তিনটা থেকে হলো 60। এরপরে আপনার সুনির্দিষ্ট থেকে 10, 70। এরপরে সাক্ষ্য আইন থেকে 15, 85। তামাদি থেকে 10, 95। আর বাংলাদেশ বার কাউন্সিল থেকে 5। তো এখন ফৌজদারি কার্যবিধি আমরা যতটুকু পড়ছি, আল্লাহর রহমতে এতটুকু যদি কেউ মোটামুটি পড়তে পারেন, যে সবচেয়ে কম পাবেন তার 15 পাওয়া তার 12 পাওয়া উচিত। আর যে একটু মোটামুটি পড়ছেন তার 15-এর উপরে পাওয়া উচিত আসল পরীক্ষায় যে প্রশ্ন আসবে। ধরলাম 2-3টে এমনি আসছে যেগুলো আমরা জীবনেও দেখি নাই, আশা করি এরকম হবে না, তারপরেও ধরলাম যে 2-3টা আসছে জীবনেও আমরা দেখি নাই। বাকি যা আছে আপনি 15টার বেশি ইনশাল্লাহ পারবেন। তো দণ্ডবিধি থেকে নর্মালি 15টার উপরে কমনই পাবেন। এই যে আমরা যে বই পড়বো এখান থেকে 15টার উপরে হুবহু কমন পাবেন, যে দণ্ডবিধি থেকে কমন পাওয়ার পসিবিলিটি বেশি। অমুক অপরাধের শাস্তি কি, বা অমুক অপরাধ কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ, বা সরাসরি বইয়ের উদাহরণ দেয় যে এই কাজ করছে, এটা কোন ধারার কি অপরাধ সংগঠিত হয়েছে। তো দণ্ডবিধি আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা একটু জটিল বেশি, ওই শাস্তি আছে, তারপরে কোন ধারায় কি আছে। বাট প্রকৃতপক্ষে দণ্ডবিধি সবচেয়ে সহজ। একটু যদি শাস্তি, আপনার কোনো মুখস্থ করার দরকার নেই, জাস্ট বারবার রিডিং করবেন। আমি কোনো কিছু আপনাদের মুখস্থ করতে বলি না, শুধু বারবার আমরা বুঝে বুঝে দেখবো, চোখের সামনে বারবার দেখবো। তো দেখেন আমরা দণ্ডবিধি শুরু করতে যাচ্ছি। তো দণ্ডবিধি, এই যে এখানে প্রথমে অনেক ইম্পর্টেন্ট ধারা টারা কিগুলো, কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসছে, এগুলো আমরা নাই দেখি, সরাসরি চলে আসি প্রাথমিক আলোচনা, প্রিলিমিনারি ডিসকাশন। প্রথমে দেখেন, দণ্ডবিধি একটা তত্ত্বগত আইন। তত্ত্বগত আইন আর পদ্ধতিগত আইন, এই দুইটা জিনিস যে কোনো সাবজেক্ট পড়ানোর শুরুতে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পদ্ধতিগত আইন হলো যে আইনে বিভিন্ন মামলা করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে, সেটা হলো পদ্ধতিগত আইন। আমরা এতদিন ধরে ফৌজদারি মামলা কিভাবে দায়ের করে, কোথায় দায়ের করে, কিভাবে তদন্ত হয়, কিভাবে অনুসন্ধান হয়, কিভাবে বিচার হয়, কিভাবে রায় হয়, কিভাবে আপিল হয়, কিভাবে রিভিশন হয়, এই বিষয়গুলো পড়ছি। এই কারণে ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। কিন্তু দণ্ডবিধিতে আমরা সামনে আজকে থেকে শুরু করতেছি, দণ্ডবিধিতে আছে হলো শাস্তি আর সংজ্ঞার শাস্তি। এই কারণে যে আইনে শাস্তি এবং প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে সেই আইনকে কি বলে, সেই আইনকে বলে হচ্ছে আপনার তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। বুঝতে পারছেন? তাহলে এজন্য দণ্ডবিধি হচ্ছে একটা কি আইন? তত্ত্বগত আইন। কারণ এই আইনে শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করেছে। নর্মালি শাস্তি নিয়ে, যদি দেওয়ানি আইন হতো তাহলে আলোচনা করতো প্রতিকার নিয়ে। একটু যদি পড়ি দেখেন, দণ্ডবিধি অপরাধ সংক্রান্ত একটি মৌলিক বা তত্ত্বগত আইন। এই আইনে বিভিন্ন অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান বা শাস্তির পরিমাণ ইত্যাদি উল্লেখ করা হয়েছে, কিন্তু সেগুলোর আন্ডারলাইন করবেন বিচারের পদ্ধতি দেওয়া হয়নি। দণ্ডবিধির অধীন অপরাধ সমূহ কিভাবে বিচার করা হবে তা দণ্ডবিধি সম্পর্কিত পদ্ধতিগত আইন ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। সো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন কোনটি, ফৌজদারি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন ফৌজদারি কার্যবিধি, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে তত্ত্বগত আইন কোনটি? দণ্ডবিধি। আচ্ছা, তো এখন যে বিষয়টা দেখবো, দণ্ডবিধির খসড়া প্রণয়ন। এই যে দণ্ডবিধি, এটা কবে কিভাবে আসলো? তো ভারতীয় উপমহাদেশে আন্ডারলাইন করবেন, গোল দিবেন, সর্বপ্রথম আইন কমিশন গঠিত হয়, গোল দিবেন 1834 সালে। আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠিত হয় সর্বপ্রথম কত সালে? 1834 সালে। যদি বলেন স্যার আইন কমিশনের কাজ কি, আইন কমিশনের কাজ হলো আইনের খসড়া তৈরি করা, আইন নিয়ে বিভিন্ন গবেষণা করা। তো প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবেন, থমাস ব্যাবিংটন ম্যাকুলে, যাকে বলে লর্ড ম্যাকুলে। থমাস ব্যাবিংটন ম্যাকুলে, বাকি লর্ড ম্যাকুলে, ইনি ছিলেন হচ্ছে চেয়ারম্যান। এবং জি ডব্লিউ অ্যান্ডারসন, এফ মিলেট,
জে এম ম্যাকলয়েড ছিলেন কমিশনার। তাহলে প্রথম আইন কমিশনের মোট সদস্য ছিল 4 জন, 3 জন হচ্ছে কমিশনার আর একজন হচ্ছেন চেয়ারম্যান। তাহলে জে ডাব্লিউ অ্যান্ডারসন, এফ উইলেট, জে এম ম্যাকলয়েড। তো আইন কমিশন গঠিত হয় কত সালে? 1834 সালে। 1837 সালে এই আইন কমিশন দণ্ডবিধি প্রণয়নের জন্য গোল দেবেন, খসড়া জমা দেয়। তারা একটা খসড়া তৈরি করে জমা দেয় 1800 কত সালে? 37 সালে। 6 অক্টোবর 1860 সালে বিলটি পাস হয়, মানে এই আইনটা পাস হয় 6 অক্টোবর 1860, এবং 1 জানুয়ারি 1862 সালে এই আইনটি কার্যকর। এটা কার্যকর হয় কবে? 1 জানুয়ারি 1862। তাহলে একটা আইন দেখেন, গবেষণা হয় অনেকদিন, খসড়া করার সাথে সাথেই অনেক সময় পাস হয় না। এই দণ্ডবিধি তৎকালীন প্রেক্ষাপট একটা বিশাল আইন, 511টা ধারা। তো এই আইনটার খসড়া তৈরি করছে 1837 সালে, আর এটা নিয়ে গবেষণা, ওই খসড়া দেখতে দেখতে বিভিন্ন কিছু করতে করতে এটা পাস করলো আসে কত সালে? 1860 সালের 6 অক্টোবর, এবং এটা কার্যকর হলো 1 জানুয়ারি 1862 সালে। তো তথ্যচিত্রটা যদি আমরা দেখি, যে দণ্ডবিধি একটা তত্ত্বগত আইন। কি আইন? তত্ত্বগত আইন। তত্ত্বগত মূল মৌলিক একই কথা, তত্ত্বগত মূল মৌলিক একই কথা। দণ্ডবিধি সর্বপ্রথম পাস হয় 6 অক্টোবর 1860 সালে। এটা কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। দণ্ডবিধিতে মোট ধারা আছে কয়টা? 511টা। মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488। তাহলে দণ্ডবিধিতে বর্তমানে ধারা আছে 511টা, বাট দণ্ডবিধি যখন প্রথম পাস করা হয় মূল দণ্ডবিধিতে ধারা ছিল কয়টা? 488টা। তো বিগত বছরের একটা আমরা প্রশ্ন যদি দেখি, এই ধরনের প্রশ্ন এখন আর আসার সম্ভাবনা ক্ষীণ, বাট তারপরে আমরা দেখে যাব। সেটা হলো যে পেনাল কোড প্রণীত হয় কত সালে? প্রণীত অনেকে বুঝেন না, প্রণীতর নিচে লেখেন পাস। প্রণীতর নিচে কি লিখবেন? পাস। কত সালে? 1860 সালে। তারপরে 4 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? লর্ড ম্যাকুলে। বুঝছেন? আমরা এখানে 5 নম্বর প্রশ্নটা যদি পড়ি, এটা একটু পড়ি, তারপরে বুঝবো যে এখানে আসলে একটু মানে ঠিক আছে। পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1837 সালের প্রথম ভারতীয় কমিশনের সভাপতি কমিশনার কে বা কারা ছিলেন? অ্যাকচুয়ালি প্রথম ভারতীয় আইন কমিশন গঠিত 1837 সালে না, 1834 সালে। তার এতটুকুই ভুল, বাট প্রশ্ন অন্যটুকু ঠিক আছে। তো ওই 4 জন সদস্যের নাম জানতে চাইছে, তারা কে কে ছিলেন। সভাপতি ছিলেন লর্ড ম্যাকুলে, কমিশনার ছিলেন ম্যাকলয়েড, অ্যান্ডারসন আর কে? মিলেট। ম্যাকলয়েড, অ্যান্ডারসন এন্ড মিলেট। সো নামগুলো আপনার মনে রাখা প্রয়োজন। মাঝে মধ্যে বিসিএস, জুডিশিয়ারি এরা আজগুবে প্রশ্ন করে। এই আজগুবে প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন হতে পারে, যা বইতে নাই, 2-1টা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা নামগুলো মনে রাখবো, লর্ড ম্যাকুলে, ম্যাকলয়েড, অ্যান্ডারসন আর কে? মিলেট। তো আমরা যদি সেলফ প্র্যাকটিসে যা যা আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। চলে আসি আমরা দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, ধারা 2 থেকে 4। দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ বা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখেন, দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। এই দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ বলতে বোঝাচ্ছে আঞ্চলিক, অঞ্চল থেকে আসছে আঞ্চলিক, মানে এই দণ্ডবিধি কোন কোন অঞ্চলে প্রযোজ্য। শুধু কি বাংলাদেশে প্রযোজ্য, নাকি বাংলাদেশের বাইরেও প্রযোজ্য? তো আপাতত মনে রাখেন যে বাংলাদেশে তো অবশ্যই প্রযোজ্য, কিন্তু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বাইরেও প্রযোজ্য হতে পারে। কিভাবে? আমরা একটু পড়ি, দেখেন যে দণ্ডবিধির 2 থেকে 4 ধারায় দণ্ডবিধির আঞ্চলিক এখতিয়ার বা প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। 1860 সালে দণ্ডবিধিতে শুধুমাত্র বাংলাদেশে সংঘটিত কোন অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা নয়, বরং আন্ডারলাইন করবেন, বাংলাদেশের বাইরে সংঘটিত কোন অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হতে পারে। দণ্ডবিধি আন্ডারলাইন করবেন বাংলাদেশি নাগরিক, এবং একই সাথে গোল দিবেন বিদেশি নাগরিকদের সাথে ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে দণ্ডবিধি বাংলাদেশের সাথে সাথে বিদেশি নাগরিকদের সাথেও কি প্রযোজ্য। রাষ্ট্রের ভেতরে এবং বাইরে, উইদিন অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ, দণ্ডবিধির প্রয়োগকে 2টি ভাগে ভাগ করা যায়। তাহলে দণ্ডবিধির প্রয়োগকে আমরা 2 ভাগে ভাগ করব। প্রথমে আসেন
ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন মানে হলো রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। ধারা লেখেন দুই পাশে, ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন মানে রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। রাষ্ট্রের ভিতরে মানে কোন রাষ্ট্রের ভিতরে? বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। কত ধারা? দুই ধারা। আর একটা আছে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, রাষ্ট্রের সীমানার বাইরে প্রয়োগ। এটার পাশে ধারা লাগবেন 3 আর 4, 3 এবং 4। এবং এই এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের আরেকটা নাম হচ্ছে অতিরাষ্ট্রিক প্রয়োগ। কি বলেন? অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক শব্দটা আসলে অনেকেই বুঝবেন না যে অতিরাষ্ট্রিক আবার কি জিনিস, আপনাদের শিখাই দেওয়া হলো। অতিরাষ্ট্রিক হলো রাষ্ট্রের বাইরে প্রয়োগ। আচ্ছা, তো প্রথমে আমরা চলে আসি দুই ধারা, দুই ধারার ব্যাখ্যায় চলে আসি। ধারা 2, বাংলাদেশের ভেতরে সংঘটিত অপরাধ সমূহের শাস্তি বা ইন্টারটেরিয়াল অ্যাপ্লিকেশন। আমরা তো জানি ইন্টারটেরিয়াল অ্যাপ্লিকেশন কত ধারা আছে? দুই ধারা। দুই ধারার কথা হলো খুব সহজ, বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে দণ্ডবিধি অনুসারে যেগুলোর অপরাধ বলা হয়েছে, এই কাজগুলো যদি কেউ করে তাতে সে বাংলাদেশি নাগরিক হোক বা না হোক, সে বাংলাদেশি নাগরিক হতেও পারে নাও পারে। বাংলাদেশি নাগরিক হোক বা না হোক মানে বিদেশিও যদি অপরাধ করে, বাংলাদেশিও যদি অপরাধ করে, বাংলাদেশের ভেতরে তার বিচার দণ্ডবিধি অনুসারে হবে। এইটা হলো কত ধারা? দুই ধারা। তাহলে দুই ধারা কি কোন ধরনের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশি বিদেশি উভয়। অপরাধটা হতে হবে কোথায়? বাংলাদেশের ভেতরে। তাহলে তার বিচার বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে করা যাবে। অনেকে আমরা ফৌজদারি কার্যবিধি আইন বলি, দণ্ডবিধি আইন বলি। অ্যাকচুয়ালি এই জায়গায় বিধি মানেই হচ্ছে আইন, বুঝছেন? দণ্ডবিধি, সো আইন বলার প্রয়োজন নাই। ফৌজদারি কার্যবিধি বললে আর ফৌজদারি কার্যবিধি আইন বলার দরকার নাই। দেখেন তো, তাহলে দণ্ডবিধির দুই ধারায় দণ্ডবিধির ইন্টারটেরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের ভিতরে প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ দুই ধারা অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতরে দণ্ডবিধিতে উল্লেখিত যে কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশি ফৌজদারি আদালতের আছে। দুই ধারা অনুযায়ী বাংলাদেশের গোল দিবেন ভিতরে, গোল দিবেন যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক বা অন্য দেশের নাগরিক হোক না কেন, সে যদি দণ্ডবিধিতে উল্লেখিত কোনো অপরাধ করে তাহলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং তার বিচার ও শাস্তি দেওয়ার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। বুঝতে পারছেন? তাহলে পীযূষ, দুই ধারার মূল কথা কি বলেন তো? বাংলাদেশের ভিতরে বিদেশি বাংলাদেশি যেই অপরাধ করবে তার বিচার করা, তার বাংলাদেশে হবে। সহজ কথা। এরপরে আমরা চলে আসি এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রের সীমানার বাইরে প্রয়োগ। এর আরেক নাম কি? অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে দণ্ডবিধির 3 ও 4 ধারায়। কত ধারায়? 3 ও 4 ধারায়। তো প্রথমে আমরা পড়বো 3 ধারা। বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভেতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। 3 ধারাটা আমি একটু বুঝাই দিই, তারপরে পড়ি। 3 এবং 4 উভয় ক্ষেত্রে অপরাধ হয়েছে কোথায়? বাংলাদেশের বাইরে। 3 ধারার শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, মানে বাংলাদেশি একজন নাগরিক বাংলাদেশের বাইরে এমন একটা কাজ করছে যে দেশে ওই কাজটা অপরাধ না, কিন্তু বাংলাদেশের আইন অনুসারে সেটা অপরাধ। তাহলে তাকে যখন বাংলাদেশে পাওয়া যাবে তার বিচার বাংলাদেশে করা যাবে। ধরে রাখেন, তাহলে আবার বলি, 3 ধারা কোন কোন নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিক কাজটা করছে কোথায়? বাংলাদেশের বাইরে। যে দেশে ওই কাজটা করছে সেই দেশে ওই কাজটা কি? অপরাধ না, অপরাধ না, কিন্তু বাংলাদেশে কি? অপরাধ। তাহলে তার বিচার বাংলাদেশের আইনে করা যাবে যদি তাকে বাংলাদেশে পাওয়া যায়। বুঝতে পারছেন? এখন যদি বলেন স্যার এমন কি কাজ আছে যে অমুক দেশে অপরাধ না কিন্তু আমাদের দেশে অপরাধ, ধরেন আমি উদাহরণস্বরূপ বলি, একটা আছে দণ্ডবিধি 377 আনন্যাচারাল অফেন্স। আমরা সামনে পাবো সমকামিতা। সমকামিতা পুরুষে পুরুষে বিবাহ করে বা মহিলা মহিলায় বিবাহ করে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা বৈধ, সমলিঙ্গের বিয়ে, কিন্তু আমাদের দেশে এটার শাস্তি বর্তমানে হলো মৃত্যুদণ্ড নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে। আর দণ্ডবিধিতে আসে হলো যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে যদি কোনো ব্যক্তি এই কাজ করে বাংলাদেশি নাগরিক বিদেশে থেকে এবং যদি তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে তার বিচার দণ্ডবিধি অনুসারে করা যাবে। বুঝছেন? একটু পরে দেখেন, বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশি ফৌজদারি আদালতের থাকবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশে আইন বলে শাস্তিযোগ্য হয় এবং বিচারটি এমন ভাবে করা হবে যেন সে অপরাধটি বাংলাদেশের ভেতরে করেছে।
যে কার্যটি আন্ডারলাইন করেন, যে কার্যটি বাংলাদেশের আইন বলে অপরাধ, সেই কার্যটি আন্ডারলাইন করবেন। যখন বাংলাদেশের বাইরে সংঘটিত করা হয় তখনও সেটা অপরাধ বলে গণ্য হবে। যেমন বাংলাদেশি কোন নাগরিক যে বাংলাদেশের বাইরে এমন কোন দেশে অপরাধ করলো, সেটা উক্ত দেশের আইন অনুযায়ী কোনো অপরাধ না। সেই ক্ষেত্রে উক্ত বাংলাদেশের বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে যদি উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুযায়ী কি হয়। তাহলে 3 ধারা কোন ধরনের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশি। এই কাজটা কোথায় করছে? বিধায় বাংলাদেশের বাইরে। ওই দেশে কি অপরাধ? ওই দেশে অপরাধ না, বাট ওই কাজটা আমাদের দেশে করলে কি অপরাধ। আমরা চলে এসেছি 4 ধারা। এই 4 ধারা কিছুদিন আগে আমরা পড়ছি, জানেন? কারণ ফৌজদারি কার্যবিধির কত ধারা বলেন তো? 188 ধারা। ফৌজদারি কার্যবিধির 188 ধারা আর দণ্ডবিধির 4 ধারা হুবহু এক। এই 4 ধারা বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। সো প্রথমে আমরা পড়ি, এই যে একটু পড়ি দেখেন, রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি, এক্সটেনশন অফ কোর্ট টু এক্সট্রাটেরিটোরিয়াল অফেন্সেস। দণ্ডবিধির 4 ধারা এবং ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করবেন। 188 ধারা একসাথে মিলিয়ে পড়তে হবে। 4 ধারা 2টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। একটু আগে আমরা 3 ধারা পড়লাম, বাংলাদেশি নাগরিক পৃথিবীর অন্য কোথাও অপরাধ করছে ওই দেশে ওটা অপরাধ না। কিন্তু 4-এর যে প্রথম অংশ, এই জায়গা বলছে 4-এর প্রথম অংশ শুধু বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে একজন নাগরিক পৃথিবীর অন্য দেশে যে কাজটা করছে ওই দেশেও এটা অপরাধ, আবার আমার বাংলাদেশেও অপরাধ। তাহলে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে তাকে পাওয়া গেলে করা যাবে। ধরেন বাংলাদেশি নাগরিক কসাই জিহাদ কলকাতায় গিয়ে একজনকে হত্যা করছে, হত্যা ভারতেও অপরাধ, আবার কি বাংলাদেশেও অপরাধ। তাহলে জিহাদের বিচার বাংলাদেশে যদি জিহাদকে পাওয়া যায় বাংলাদেশে করা যাবে। 4-এর 1, 4-এর 1। তাহলে 4-এর 1-এর সাথে 3 ধারার পার্থক্য হলো, 3 ধারায় বাংলাদেশি নাগরিক, 4-এর 1-এও বাংলাদেশি নাগরিক না। 3 ধারায় বিদেশে কাজ করছে বাংলাদেশেও, 4-এর 1-এও বিদেশে কাজ করছে। 3-এর বিদেশে যে কাজটা করছে সেই দেশে ওই দেশটা অপরাধ না, কিন্তু 4-এর 1-এ বিদেশে যে কাজটা করছে সেই দেশে ওটা কি অপরাধ। এ হলো পার্থক্য। আচ্ছা দেখেন, বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে গোল দিবেন বাংলাদেশি নাগরিক কর্তৃক সংগঠিত, বাংলাদেশি নাগরিক শব্দটা গোল দেন, কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক কর্তৃক সংগঠিত কোন অপরাধের বিচার। আর এই জায়গা যে 2 আছে না, 2 এর এই জায়গায় লেখেন 4-এর 4, 4 ব্র্যাকেটে 4। অ্যাকচুয়ালি এখানে লেখেন 4-এর 2, কিন্তু এটা হবে 4-এর 4। 4-এর 4-এ যেটা বলছে, বা 4-এর দ্বিতীয় অংশ, এই জায়গা বলছে বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার বিচার ওই জাহাজ বা উড়োজাহাজের মধ্যে যে দেশের নাগরিক কোনো অপরাধ করুক না কেন তার বিচার বাংলাদেশে আইনে করা যাবে। বাংলাদেশ বিমান ধরেন আমেরিকার আকাশে আছে, তো বাংলাদেশ বিমানের মধ্যে ভারতীয় একজন নাগরিক পাকিস্তানের একজন নাগরিককে হত্যা করছে, আছে আমেরিকার আকাশে। ভারতীয় নাগরিক হত্যা করছে পাকিস্তানের নাগরিকরে, আর আছে আমেরিকার আকাশে, কিন্তু ওই বিচার বাংলাদেশে করা যাবে, কারণ ঘটনাটা ঘটাইছে কিসের ভিতরে? বাংলাদেশ বিমানের ভিতরে। বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজকে ধরে নিতে হবে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেটা এক খণ্ড বাংলাদেশ। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন উঠে, স্যার যে বিদেশে যে অপরাধটা করলো ওই দেশে বিচার হবে না? ওই দেশে বিচার হবে কিনা সেটা ওই দেশের ব্যাপার, কিন্তু আমার দেশের আইন অনুসারে যেহেতু আমার জাহাজের ভিতর ঘটছে, আমার বিচার করার এখতিয়ার আছে। দেখেন, বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান যে কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশে ফৌজদারি আদালতে থাকবে। যখন উক্ত অপরাধীকে কোথায় পাওয়া যাবে? বাংলাদেশে পাওয়া যাবে। অন্যদিকে দেখেন, ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুসারে যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে অপরাধ করে, এবং যখন কোনো বাংলাদেশি বা বিদেশি বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে তা যেখানেই থাকুক না কেন কোনো অপরাধ করে, সেক্ষেত্রে এমন ব্যক্তির বিচার বাংলাদেশি এখতিয়ার সম্পন্ন আদালতে করতে পারবে। আমরা একটা উদাহরণ যদি পড়ি, যে একজন বিদেশি নাগরিক
সে বাংলাদেশের নিবন্ধিত জাহাজ যেটা আমেরিকার জলসীমানায় অবস্থিত সেটাতে অপর একজন বিদেশিকে হত্যা করে, এক্ষেত্রে কয়ের বিচার কি বলেন? বাংলাদেশে করা যাবে। এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তসলিম সাহেব, তসলিম তসলিম সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। তসলিম সাহেব, 3 আর 4 ধারার পার্থক্য বলেন তো, কি বুঝতেন? তিনের দ্বারা আছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইনে বিদেশে কোনো অপরাধ করছে, কিন্তু ওই দেশের আইনে অপরাধ না, বাংলাদেশের আইনে অপরাধ, সেটার বিচার বাংলাদেশে করা যাবে। স্যারে বলা হয়েছে যে কোনো দেশের নাগরিক বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ যাতে যে দেশের নাগরিকই থাকুক না কেন তার বিচার বাংলাদেশের আইনে করা যাবে। 4-এর 1-এ কি বলছে সেটা বলেন, 4-এর 1-এ। আহ, 4-এর আগে বলছে স্যার, বাংলাদেশের বাইরে কোনো স্থানে বাংলাদেশের নাগরিক কর্তৃক সংগঠিত অপরাধ, মানে বাংলাদেশের নাগরিক যদি বিদেশে কোনো জায়গায় যে অপরাধ করে, যেটা বাংলাদেশের আইনে অপরাধ, বিদেশে যে অপরাধ করলো কিন্তু ওই দেশের আইনেও অপরাধ। আর 3-এ বলছে শুধুমাত্র বাংলাদেশের অপরাধ, বিদেশে অপরাধ না। জি, ধন্যবাদ। পিপাস ভাই, 3 ধারা 4 ধারার পার্থক্য বুঝছেন? আচ্ছা, আমরা সংক্ষেপে মনে রাখুন, এই জায়গা একটু দেখি, এই জায়গা যা আছে পারবেন ইনশাল্লাহ। বিগত বছরের প্রশ্ন দেখি, বিগত বছরের প্রশ্ন যদি বুঝে থাকেন যে কোনো প্রশ্ন একবারে সলভ করতে পারবেন। এই যে দেখেন, যুক্তরাজ্যে বসবাসকারী এক্স একজন বাংলাদেশী নাগরিক, সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে, মানে বাংলাদেশী নাগরিক, সে বাস করে যুক্তরাজ্যে, হত্যা করছে কোথায়? উগান্ডায়। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় কোথায়? বাংলাদেশে। বুঝছেন? এটা 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 কত ধারা? 4-এর 1 নাকি? এটা পীযূষ বলেন, এটা 3 ধারা কেন হলো না? 3ও তো বাইরে। সেটা বিদেশি অপরাধ, বাংলাদেশ হ্যাঁ, সেটা বলেন, এটা ওই দেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ। বিমল সাহেব বুঝেন নাই বোধহয়, বুঝেন নাই। জি, এই মাহবুব সাহেব, 3 আর 4 ধারা বলেন। আগে 2 ধারা বলেন, 2 ধারায় কি আছে বলেন। আমার দিক তাকান, বাংলাদেশের জোরে বলেন। আইনে অপরাধ, বিদেশি আইনে অপরাধ না। এটার কয় ধারা? 2 ধারা। হুম, এটা তো জানা না। 2 ধারা। পিপাস ভাই, 2 ধারায় কি আছে বলেন তো ভাই? বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ সম্ভব। এই বিমল সাহেব শুনেন, 2 ধারায় বলছে যে বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এখন বাংলাদেশের ভিতরে তো শুধু বাংলাদেশি বাস করি তা না, আমাদের বাংলাদেশের ভিতরে হরেক রকমের মানুষ আছে, বিভিন্ন দেশের বিদেশ ফরেনাররা আছে, ভারতীয়, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান, আমেরিকান, বিভিন্ন দেশের নাগরিক আছে, বাংলাদেশও আছে, বাংলাদেশিও আছে। তো বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ করলেই তার বিচার বাংলাদেশে করা যাবে, এটা বলছে 2 ধারায়। বুঝছেন? আর দণ্ডবিধির এক্সট্রাটেরিtorial অ্যাপ্লিকেশন মানে রাষ্ট্রের বাইরে প্রয়োগ বা অতিরাষ্ট্রিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে 3 আর 4। 3 ধারায় কি বলছে দেখেন, 3 ধারা শুধুমাত্র বাংলাদেশীদের জন্য প্রযোজ্য। একজন বাংলাদেশী পৃথিবীর অন্য কোনো দেশে একটা অপরাধ করছে, একটা কাজ করছে যেটা ওই দেশে অপরাধ না কিন্তু বাংলাদেশে অপরাধ, তাহলে সেই ক্ষেত্রে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে করা যাবে। 3 ধারা কার জন্য? বাংলাদেশী। কাজটা করছে কোথায়? বাংলাদেশের বাইরে, যে দেশে ওই কাজটা কি অপরাধ না কিন্তু আমার দেশে ওটা কি অপরাধ, তাহলে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে করা যাবে, এটা হলো 3। আর 4 ধারা তো অতিরাষ্ট্রিক প্রয়োগ, ফৌজদারি কার্যবিধির 4 188 আর দণ্ডবিধির 4 হুবহু এক। তো 4-এর 2টা অংশ আছে, একটা হলো 4-এর 1 আর একটা হলো 4-এর 4। 4-এর 1-এ আছে বাংলাদেশী নাগরিক অন্য কোথাও অপরাধ করছে যেটা ওই দেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে, এটা হলো 4-এর 1। এখন যদি বলেন স্যার 3 আর 4-এর 1-এর সাথে পার্থক্য কি? ওই একটুকুই পার্থক্য, 3-এও বাংলাদেশী নাগরিক, 4-এর 1-এও বাংলাদেশী নাগরিক। 3-এর অপরাধ হয়েছে বাংলাদেশের বাইরে, 4-এর 1-এর হয়েছে বাংলাদেশের বাইরে, কিন্তু 3-এর ক্ষেত্রে বাংলাদেশের বাইরে যে কাজটা করছে এটা অপরাধ না, 4-এর 1-এর ক্ষেত্রে বাংলাদেশের বাইরে যে কাজটা করছে ওটা অপরাধ, বাংলাদেশেও
তার মানে আমরা বলতে পারি 3 ধারা আর 4 ধারা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। আর 4-এর যে লাস্টের অংশ সেটা বলছে যে বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর কি যেখানেই থাকুক না কেন, ধরে নিতে হবে একখণ্ড বাংলাদেশ, তার বিচার বাংলাদেশি আইন অনুসারে করা যাবে। এটাই হলো কত? 4-এর 4। তো আমরা এখানে 2 নাম্বার প্রশ্নটা যদি একটু পড়ি, দেখেন বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটা খুন করে, ক এর বিচার ও শাস্তি বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। এখানে ক এর ক্ষেত্রে তানভীর সাহেব এই প্রশ্নটা ক এর ক্ষেত্রে এই 2 নাম্বার প্রশ্নে কি 3 ধারা নাকি 4-এর 1 বলেন? বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে, ক এর বিচার এবং শাস্তি এটা কি এটা 4-এর 1 না 4-এর 4? কেন 3 ধারা হলো না বলেন, ব্যাখ্যা দেন। বাংলাদেশের নাগরিক ওই দেশের অপরাধ না। ওই দেশে অপরাধ না, ধন্যবাদ। আর 4-এর হলো এই দেশে অপরাধ, ওই দেশে অপরাধ। তাহলে তো বাংলাদেশি নাগরিক যুক্তরাজ্যে খুন করছে, তাহলে এটা তো ওই দেশেও অপরাধ। তো সেলফ প্র্যাকটিসে যত আছে প্রশ্ন এগুলা কষ্ট করে পড়লে পেরে যাবেন। মূল থিম যদি বুঝে থাকেন যত প্যাসের প্রশ্ন আসুক না কেন পারা যাবে। বিশেষ করে 6 নাম্বার প্রশ্ন যদি পড়ি যে বাংলাদেশি নাগরিক ক উগান্ডায় একটি খুন করে এবং খুনের জন্য ককে কোন আদালত কর্তৃক বিচার এবং দণ্ড দেওয়া যেতে পারে। ক খুন করছে উগান্ডায়, এখন উগান্ডায় তার বিচার করা যাক না না যাক সেটা আমাদের বিষয়বস্তু না। ওই বাংলাদেশি নাগরিককে যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে তার বিচার করা যাবে। 4 ধারা নাকি? তো এরকম 6, 7, 8, 10 এগুলো গুরুত্বপূর্ণ ভাই। তারপরে 10 নাম্বারটা যদি একটু পড়ি যে বাংলাদেশি এবং বিদেশি কোন নাগরিক বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজে বা বিমানে কোনো অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে ড্যাশ অনুযায়ী। কি অনুযায়ী? দণ্ডবিধি 4 এবং ফৌজদারি কার্যবিধির 188। 11 এগুলো ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন। কোন প্রশ্ন আছে কিনা ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন আর এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন নিয়ে? অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, এখানে একটা সংজ্ঞার একটা পেজ পাবেন, ওই পেজটা আমি একটু দিয়ে দিই, দাঁড়ান যাদের আছে তাদের। তো আমরা এখন পড়া শুরু করব সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশনস। দণ্ডবিধির যে অধ্যায় আছে এই 2য় অধ্যায় আলোচনা করছে সাধারণ ব্যাখ্যা সমূহ। আমরা জানি যে প্রতিটা আইনে একটা ধারা থাকে যেখানে ওই আইনে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেটার সংজ্ঞার ধারা বলে। আমরা যে ফৌজদারি কার্যবিধি মাত্র শেষ করে আসলাম গতকাল, ফৌজদারি কার্যবিধিতে সকল সংজ্ঞা দিছে কত ধারায় বলেন? 4 ধারায়। তো দণ্ডবিধির সকল সংজ্ঞা নির্দিষ্ট একটা ধারায় দেয় নাই, এটা এই যে 6 থেকে 52 ক। কত বলেন? 6 থেকে 52 ক। তো সাধারণ ব্যাখ্যা সমূহ বললে 2য় অধ্যায়। আর একটু লিখে রাখেন জেনারেল এক্সেপশনস। জেনারেল এক্সেপশনস বললে 4র্থ অধ্যায়। পরীক্ষায় একবার এসেছিল যে জেনারেল এক্সেপশনস কত অধ্যায় আলোচনা করছে? 4র্থ অধ্যায়। কিন্তু যদি বলে জেনারেল এক্সপ্লানেশনস, ওই বানান একই রকম দেখে অনেকে 4র্থ টাকায় দিবেন। একটা হলো জেনারেল এক্সপ্লানেশনস বললে 2য় অধ্যায়, আর জেনারেল এক্সেপশনস বললে 4র্থ। বুঝছেন? আচ্ছা, তো দণ্ডবিধির 6 থেকে 52 ক হবে। 6 থেকে 52 ক ধারা পর্যন্ত সাধারণ ব্যাখ্যা সমূহ আলোচনা করা হয়েছে। নিম্নে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সমূহ আলোচনা করা হলো। তো এখানে আমি একটা যে পেজ দিছি, পেজে জজের সংজ্ঞা আছে, পেজে যতটুকু আছে ওইটুকু পড়লেই হবে। বাট আমি এখানে বইতে যে ব্যাখ্যাটুকু আছে এই ব্যাখ্যাটুকু পড়তেছি। দেখেন জাজ, বিচারক বা জাজ, এটা আছে ধারা 19। তো যদি কেউ মনে করেন স্যার 19-এর আগে তো তাহলে 6 থেকে 52 ক পর্যন্ত যদি সংজ্ঞা হয় তাহলে 19-এর আগে তো আরো সংজ্ঞা
আছে, আর সংজ্ঞার দরকার নাই, আমরা সরাসরি বিচারক থেকেই শুরু করব, আর যার জানার প্রয়োজন আছে সে নিজ দায়িত্বে দেখে নেবেন। তাহলে বিচারক বা জজ এটা আছে কত ধারা? 19 ধারা। 19 ধারায় বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 19 ধারা অনুসারে বিচারক বলতে সরকারিভাবে জজ বলে আখ্যায়িত বা নিযুক্ত প্রত্যেক ব্যক্তি, সরকারিভাবে যারা জজ হিসেবে যারা আখ্যায়িত করতে বা বিচারক হিসেবে যারা কি নিযুক্ত করতে। তারপরে প্রত্যেক ব্যক্তি যে চূড়ান্ত রায় প্রদান করতে ক্ষমতা প্রাপ্ত, যে এমন কোন ব্যক্তি, যদি এরকম কোন ব্যক্তি থেকে যে রায় প্রদান করতে পারে তারেও কি বলে? জজ। এমন রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোন ব্যক্তি, মানে অনেক সময় আপনারা এই লোকাল কোর্টে খুব বেশি দেখা যায় না, হাইকোর্টে গেলে দেখা যায় অ্যাপিলেট ডিভিশনে 5 জন জজ, কখনো 7 জন একসাথে বসে। ওই জায়গায় দ্বৈত বেঞ্চ আছে, 2 জন বিচারক একসাথে বসে। আর আমাদের এই জায়গায় এই যেভাবে লোকালি দেখা যায় যে একজন বসে আছে, ওনার পাশে আর একজন বসে ওনার কাজ শিখাচ্ছে আর কি, কিন্তু 2 জন একসাথে কিন্তু বিচার করতেছে না, একজন আর একজনের কাজ শিখাচ্ছে। তাহলে যদি কোনো বেঞ্চ এরকম 2 জন বিচারকের সমন্বয় হয়, তাহলে প্রত্যেকেই এক একজন কি? জজ। 3 জনের সমন্বয় হইলে প্রত্যেকেই এক একজন জজ। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো, একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়বো, দেখেন। 1859 সালের আইনের অধীন কোন মকদ্দমায় এখতিয়ার প্রয়োগকারী কালেক্টর একজন জজ। আন্ডারলাইন করেন, এটা ভিবিআই। এটা 1859 সালের আইনের অধীন। 1859 সালের কি আইন আছে? একটা আইন আছে, ওই আইন আমাদের দরকার নেই। 1859 সালের আইনের অধীন কালেক্টর একজন জজ, বা অর্থদণ্ড প্রদানের শাস্তি আপিল সহ ব্যতীত কারাবাস প্রদানের ক্ষমতা আছে এমন চার্জ বা অভিযোগ বিষয়ে এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট একজন জজ। কিন্তু থেকে আন্ডারলাইন করবেন, কিন্তু যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র অন্য আদালতে বিচারের জন্য প্রেরণ করতে ক্ষমতাপ্রাপ্ত, সেই ম্যাজিস্ট্রেট জজ না। এ জায়গা বলছে যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধু এক আদালত থেকে আরেক আদালতে পাঠায়, কিন্তু উনি চূড়ান্ত রায় প্রদান করতে পারে না, তারে জজ বলা যাবে না। আবার বলি, 1859 সালের আইনের অধীন কালেক্টর একজন কি? জজ। কিন্তু যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র এক আদালত থেকে অন্য আদালতে ট্রান্সফার করতে পারে, প্রেরণ করতে পারে, সেই ম্যাজিস্ট্রেট কি না? জজ। বুঝছেন? তাহলে এতটুকু যারা মনে রাখতে পারবেন না, জাস্ট মনে রাখবেন জজের সংজ্ঞা দিছে কত ধারায়? 19 ধারায়। দণ্ডবিধির 19 ধারায়। আমরা চলে আসি কোর্ট অফ জাস্টিস, ধারা 20। একমাত্র বিচারিকভাবে কার্য করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা জজ বা সমষ্টিগতভাবে বিচারক রূপে কার্য করতে আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বিচারক মন্ডলী বিচার আদালত হিসেবে গণ্য হবে। মানে সহজ কথা হলো যে এই বিচারকরা যে জায়গায় বসে বিচার কার্যক্রম পরিচালনা করে তারাই বিচার আদালত হিসেবে গণ্য হবে বা কোর্ট অফ জাস্টিস হিসেবে গণ্য হবে। তাহলে আমরা জজ মনে রাখবো কত? 19। আর কোর্ট অফ জাস্টিস কত? 20। তো এবার ওই পেজটা একটু চলে যান, পেজে দেখেন, নেন আপনি, থাকতি মন শান্ত থাকলেন। বিচারক ধারা কত এটা তো পড়লাম, কোর্ট অফ জাস্টিস পড়ছি। সরকারি কর্মকর্তাটা দেখেন, এখানে একটু পড়ি এই পেজে, যে 21 ধারায় পাবলিক সার্ভেন্ট বলছে, 21 ধারায় 12 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করছে। দণ্ডবিধির যে 21 ধারা, এই জায়গায় সরকারি কর্মকর্তা আছে কয় শ্রেণীর? কয় শ্রেণী? 12 শ্রেণীর। তবে বলবৎ আছে কয় শ্রেণীর? 11 শ্রেণীর। ওই জায়গায় মোট শ্রেণী আছে 12টা, বাট বর্তমানে বলবৎ আছে কয়টা? 11টা। এছাড়া দেওয়ানি কার্যবিধির 2-17 ধারায় 8 শ্রেণীর ব্যক্তিকে পাবলিক অফিসার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 2-17-তে পাবলিক অফিসার বলছে কয় শ্রেণীর? 8 শ্রেণীর। এটা একটু লিখে রাখেন। দেওয়ানি কার্যবিধির 2-17-তে 2-17-তে পাবলিক অফিসার আছে কয় শ্রেণী? 8 শ্রেণীর বা 8 প্রকার। তাহলে পাবলিক সার্ভেন্ট আর অফিসারের মধ্যে পার্থক্য যদি খুঁজেন, দুইটা একই জিনিস, বাট এক জায়গায় বলছে পাবলিক সার্ভেন্ট আর এক জায়গায় বলছে পাবলিক অফিসার। আর এই 11 শ্রেণী আর 8 শ্রেণী ব্যাখ্যা করতে গেলে আমাদের 1 ক্লাস লাগবে, আর এটা লেস ইম্পর্টেন্ট, আমার দরকার নাই, জানার জন্য দরকার কিন্তু পরীক্ষার জন্য দরকার নাই, তো এই মুহূর্তে প্রয়োজন নাই। তাহলে পাবলিক সার্ভেন্ট যদি বলে দণ্ডবিধিতে কয় শ্রেণীর? 12, বাট বলবৎ আছে কত? 11। 11 হবে 12 হবে, পরীক্ষায় যেভাবে আসে দেখেন। আর যদি বলে পাবলিক অফিসার কয় শ্রেণীর?
8 শ্রেণীর। এটা বলছে কততে? দেওয়ানি কার্যবিধি 2-17। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন, দণ্ডবিধির কোন ধারায় জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে? কত ধারা? কেন 20 কেন 19? যদি বলে জেনারেল এক্সপ্লানেশন, কত অধ্যায়? 2য় অধ্যায়। চলে আসি আমরা অবৈধ লাভ অবৈধ ক্ষতি। অবৈধ লাভ অবৈধ ক্ষতি ধারা কত? 23। দেখেন, অবৈধ লাভ অবৈধ ক্ষতি। দেখেন, কিছু কিছু অপরাধ আছে, মানে এই অবৈধ লাভ অবৈধ ক্ষতি এগুলো কিন্তু কোনো অপরাধ না। কতিপয় অপরাধ সংগঠিত হয়েছে কিনা এটা বোঝার একটা মাধ্যম। এই দিক টাকা নেই মাহবুব সাহেব। অবৈধ লাভ হলো যে জিনিসের উপর আপনার আইনগত অধিকার নাই, সেই জিনিস যদি আপনি লাভ করেন তাহলে আপনার হচ্ছে অবৈধ লাভ। আর যে জিনিসের উপরে আপনার আইনগত অধিকার আছে কিন্তু এই জিনিস আপনার কাছ থেকে অবৈধ একজন নিয়ে গেছে অবৈধভাবে, তাহলে আপনার হচ্ছে অবৈধ ক্ষতি। কিভাবে? আপনার একটা মোবাইল ফোন, ওই মোবাইলের মালিক আপনি, এখন আপনার কাছ থেকে ছিনতাইকারী জোর করে নিয়ে গেছে, তাহলে আপনার আইনগত অধিকার ছিল কিন্তু নিয়ে গেছে আর একজন, আপনার কি হয়েছে? অবৈধ ক্ষতি। আর যে নিয়ে গেছে তার কি ওটা নিয়ে আইনগত অধিকার ছিল? নাই। তার যে লাভ হয়েছে সেটা কি লাভ? অবৈধ লাভ। অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি এটা কোনো সুনির্দিষ্ট অপরাধ না, কিন্তু কিছু কিছু অপরাধ আছে, এই অপরাধগুলো বোঝা যায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতির মাধ্যমে। যেরকম চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা, ছিনতাই তো একই। অসাধুভাবে আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এগুলার ক্ষেত্রে একজনের হয় অবৈধ লাভ আর একজনের হয় অবৈধ ক্ষতি। আবার বলি, দেখেন, যে জিনিসের উপর আপনার আইনগত অধিকার আছে, এই ল্যাপটপটার উপর আমার আইনগত অধিকার আছে, এই ল্যাপটপটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে আমার হয়েছে অবৈধ ক্ষতি, আর যে নিছে তার হয়েছে অবৈধ। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে, সেটা হলো আমার ল্যাপটপ নিয়ে গেল তাহলে আমার অবৈধ ক্ষতি হবে কেন? আমার তো বৈধ ক্ষতি হয়েছে। এইটা মনের মধ্যে আসে। আপনার যদি বৈধ ক্ষতি হয় তাহলে তো আপনি ওই চোরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আপনার অবৈধ ক্ষতি হয়েছে বলেই তো তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো। বৈধ ক্ষতি হইলে তো আদালত আমার সম্পত্তি ক্রোক করে নিয়ে গেছে, আমার কিছু করার নাই। আর অবৈধ ক্ষতি হয়েছে বলেই তো চোরের বিরুদ্ধে আমি মামলা করতে পারবো। বুঝতে পারছেন? একটু পড়ি, দেখেন, দণ্ডবিধির 23 ধারায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতিকে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথমে আসি আমরা অবৈধ লাভ, রংফুল গেইন। অবৈধ লাভ অর্থ হলো, গোল দিবেন, বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নেই। দেখেন, আমি এমন একটা সম্পত্তি লাভ করছি যে সম্পত্তির উপর আমার কি নাই? আইনগত অধিকার নাই। যেমন একটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িতে চোর এর কোনো আইনানুগ অধিকার নেই, সুতরাং সম্পত্তিটি অবৈধভাবে লাভ করেছে বলে কি হবে? বুঝছেন? চলে আসেন অবৈধ ক্ষতি, রংফুল লস। অবৈধ ক্ষতি হলো বেআইনি ভাবে, গোল দিবেন, বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। মানে আমি এমন একজনের ক্ষতি করছি, এমন একজনের সম্পত্তির, ওই সম্পত্তির উপর তার আইনগত অধিকার আছে কিন্তু আমার কোনো আইনগত অধিকার নাই, তারপর আমি ওই সম্পত্তির ক্ষতি করছি। যেমন এ বি এর ঘড়ি চুরি করলো, এখানে বি হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উক্ত ঘড়িতে বি এর আইনানুগ অধিকার ছিল, সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বি এর অবৈধ ক্ষতি হলো এবং চোরের কি হলো? অবৈধ লাভ। তাহলে শুধু অবৈধ ক্ষতি বা অবৈধ লাভ এটা কি শাস্তিযোগ্য অপরাধ? না, এটা হচ্ছে কোন কোন অপরাধ সংগঠিত হয়েছে কিনা এটা বোঝার একটা পন্থা হলো অবৈধ লাভ আর অবৈধ ক্ষতি। যখন কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি হতে বঞ্চিত করা হয় বা তার নিকট হতে সম্পত্তি নিয়ে যাওয়া হয়, তখন যে ব্যক্তি এরূপ সম্পত্তি গ্রহণ করে সে অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে, এবং যে ব্যক্তির নিকট হতে উক্ত সম্পত্তি গ্রহণ করা হলো তার কি হয়েছে? অবৈধ ক্ষতি বা রংফুল লস হয়েছে বলে গণ্য হবে। বুঝছেন? জেনে রাখা ভালোতে যদি আমরা একটু পড়ি, দেখেন যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোনো অপরাধ না, আন্ডারলাইন করেন, কোনো অপরাধ না, কিন্তু কতিপয় অপরাধ হয়েছে কিনা তার নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন চুরি,
ডাকাতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ ইত্যাদি করা ইত্যাদি। এখন সকল অপরাধে কিন্তু অবৈধ লাভ অবৈধ ক্ষতি নাই। করিম খবির যে খুন করছে, এই জায়গায় কোনো সম্পত্তি নেওয়া নেই ব্যাপার নাই। অবৈধ লাভ অবৈধ ক্ষতি সেই জায়গায় হয় যে জায়গায় এক পক্ষ সম্পত্তি নেয় আর এক পক্ষ সম্পত্তি হারায়। সকল অপরাধে কি সম্পত্তি লেনদেন আছে? একজনের খুন করছে, এমনি তার কোনো টাকা পয়সা নিয়ে আসতে নাই, জাস্ট খুনই করছে, তো এই জায়গায় কি অবৈধ লাভ অবৈধ ক্ষতি আছে? না, এই জায়গায় অবৈধ লাভ অবৈধ ক্ষতি নাই। অবৈধ লাভ অবৈধ ক্ষতি অবশ্যই গোল দিবেন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে হবে। এটা স্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে পারে, আবার কি অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে পারে। এরপরে দেখেন, যে ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করবে তাকে অবশ্যই উক্ত সম্পত্তিটা আইনগতভাবে অধিকারী হতে হবে। মানে আমি যদি অবৈধ ক্ষতির দাবি করি, অবশ্যই আমার ওই সম্পত্তিটা আইনগত অধিকার থাকতে হবে। একজন চোরের কাছ থেকে চোরাই মাল যদি আর একজন চোর নিয়ে গেছে চোরের উপর বাটপারি করে, তাহলে ওই চোরের কিন্তু অবৈধ ক্ষতি হয় নাই, কিন্তু ওই বাকি দুইজনের অবৈধ লাভ হয়েছে। দেখেন সেলফ প্র্যাকটিস, দেখেন তো সেলফ প্র্যাকটিসে যা আছে ইনশাল্লাহ পারবেন, পড়ে ফেলবেন। কোনো প্রশ্ন আছে কিনা? এই আকিলুর, অবৈধ লাভ অবৈধ ক্ষতির আপনি একটা উদাহরণ দেন আপনার মতো। কে নিয়ে গেছেন? কিভাবে নিয়েছে? চুরি করে নিয়ে গেছে, তারপর কার কি হয়েছে? আমাদের ছিল অবৈধ লস। ওনার হয়েছে অবৈধ অবৈধ কি অবৈধ লাভ। জি, মাহবুব সাহেবের একটা উদাহরণ দেন তো। এই উনি যে উদাহরণটা দিয়েছে এই উদাহরণটা ছাড়া অন্য আর একটা উদাহরণ দেন। ব্যক্তি যদি একটা গরু চুরি করে, তার গরু চুরি করে, হ্যাঁ তার অবৈধ, হ্যাঁ, যে চুরি করবে তার অবৈধ। ধন্যবাদ। যে যারটা চুরি করছে তার হচ্ছে অবৈধ ক্ষতি, আর যে চুরি করছে তার হচ্ছে অবৈধ লাভ। আমরা 24-25 ধারা একটু পড়ে ফেলে দেখেন, অসাধু ভাবে এবং প্রতারণামূলক ভাবে। বিমল সাহেব আপনি কি বুঝতেন? তাহলে অবৈধ লাভ অবৈধ ক্ষতি কত ধারায়? 23 ধারায়। চলে আসে অসাধু ভাবে আর প্রতারণামূলক ভাবে, ডিসঅনেস্টলি এন্ড ফ্রডুলেন্টলি, ধারা 24 আর 25। দ্য পেনাল কোড 1860-এর 24 ধারায় অসাধু ভাবে এবং 25 ধারায় প্রতারণামূলক ভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। 24 ধারায় বলছে অসাধু ভাবে, অসাধু ভাবের ইংরেজি কি? ডিসঅনেস্টলি। আর 25 ধারায় বলছে কি? ফ্রডুলেন্টলি। একটু আগে শুনেন, তারপরে আমি ব্যাখ্যা দিই। দণ্ডবিধিতে এই যে আমি বললাম যে কিছু কিছু অপরাধে হয় অবৈধ লাভ, কিছু কিছু অপরাধে হয় অবৈধ ক্ষতি, নাকি? এখন কিছু কিছু অপরাধ দণ্ডবিধিতে করে অসাধু ভাবে, ওখানে অসাধুতা থাকে। কিছু কিছু অপরাধ করে আপনার প্রতারণামূলক ভাবে, বুঝছেন? আর কিছু কিছু অপরাধে অসাধুতাও থাকে, প্রতারণাও থাকে। আবার বুঝেন, কিছু কিছু অপরাধে শুধু করে কিভাবে? অসাধু ভাবে। কিছু কিছু অপরাধ করে কি? প্রতারণামূলক ভাবে। আর কিছু কিছু অপরাধে অসাধুতাও থাকে, প্রতারণাও থাকে। এখন অসাধু ভাবের যে সংজ্ঞা, এই সংজ্ঞা দিছে কততে? 24-এ। আর প্রতারণামূলক ভাবে সংজ্ঞা দিছে কততে? 25-এ। তো প্রথমে আমরা চলে এসে দেখেন অসাধু ভাবে, ডিসঅনেস্টলি। 24 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তির বেআইনি লাভ করাতে বা অন্য কোন ব্যক্তিকে বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে, দেখছেন এই যে বেআইনি লাভ করাতে বা অন্য কোনো ব্যক্তিকে কি বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কিছু করলে উক্ত ব্যক্তি অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। তার মানে আমরা এটা বুঝি যে যখন একজন চুরি করতেছে, তাহলে একজন হচ্ছে বেআইনি লাভ আর একজন হচ্ছে বেআইনি ক্ষতি, মানে ওই যে অবৈধ লাভ অবৈধ ক্ষতি। আর কাজটা করা যাচ্ছে কিভাবে? অসাধুভাবে। ওই যে একজনের বেআইনি ক্ষতি কিভাবে করতেছে? অসাধুভাবে। আর একজনের বেআইনি লাভ কিভাবে হচ্ছে? অসাধুভাবে। উপাদান যদি পড়ি, উপাদানটা দেখেন, অভিযুক্ত অবশ্যই এমন কার্য করবে, এমন কার্য করেছে কোন ব্যক্তির, এই যে দেখেন, বেআইনি লাভ করাতে বা কোনো ব্যক্তিকে কি বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে
এমন বেআইনি লাভ বা বেআইনি ক্ষতি অবশ্যই কোনো গোল দিবেন সম্পত্তি সম্পর্কিত হতে হবে। অবশ্যই কি হতে হবে? যে ব্যক্তি এমন বেআইনি লাভ করেছে সে উক্ত সম্পত্তির অধিকারী না, বরং যে ব্যক্তির এমন বেআইনি ক্ষতি করেছে সে সম্পত্তির অধিকারী হবে। সাধারণত দেখেন চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদি অপরাধের ক্ষেত্রে অসাধুভাবে বা ডিসঅনেস্টলি করা হয়। তাহলে আমরা বলতে পারি অসাধুভাবে সংজ্ঞা দিছে কততে? 24-এ। যখন কাউকে বেআইনি ভাবে ক্ষতি করা হয় বা বেআইনি ভাবে লাভ করা হয় সেখানে ওই কাজটা করা হয় কিভাবে? অসাধু ভাবে। চলে আসি ফ্রডুলেন্টলি, 25 ধারা। সহজভাবে বললে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে কি থাকে, ওই কাজগুলো করা হয় কিভাবে? প্রতারণামূলক ভাবে। ফ্রডুলেন্টলি দেখেন 25 ধারা, দণ্ডবিধির 25 ধারায় প্রতারণামূলক ভাবে বা ফ্রডুলেন্টলি এর সংজ্ঞা দেওয়া হয়েছে। দণ্ডবিধির 25 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি কোনো কিছু প্রতারণামূলক ভাবে করেছে বলা যাবে যদি উক্ত কাজটি প্রতারিত করার অভিপ্রায় করে কিন্তু অন্যথায় না করলে। অর্থাৎ অসাধুভাবে এক জিনিস আমরা যখন সামনে গিয়ে পড়বো তখন বিস্তারিত বুঝবো। চুরির ক্ষেত্রে অসাধুতা থাকে, চুরির ক্ষেত্রে প্রতারণা থাকে না। চিন্তার ক্ষেত্রে অসাধুতা থাকে, চিন্তার ক্ষেত্রে প্রতারণা থাকে না। কিন্তু প্রতারণার ক্ষেত্রে হলো আপনার ভুলভাল বুঝাইয়া আপনার কাছ থেকে মূল্যবান জিনিস হাতায় নেওয়া। ওই মাহবুব সাহেবরে বললাম যে এই তেল যদি আপনি নিয়ে লাগান, এই যে হেক্সিসল তেল, এই তেলের দাম 2000 টাকা, লাগানোর 1 মাসের মাথায় আপনার মাথায় আপনি একেবারে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো যুবক হয়ে যাবেন। তা উনি আমার কাছ থেকে এই তেল 2000 টাকাতে নিয়ে গেল, লাগানোর পর মাথায় যে চুল আছে তাও আর নাই। তো এই জায়গায় এই কাজটা করা হয়েছে কিভাবে? প্রতারণামূলক ভাবে। বুঝছেন? সুতরাং প্রতারিত করার অভিপ্রায়ে কোনো কিছু করা প্রতারণামূলক ভাবে করা হয়েছে মর্মে গণ্য হবে। প্রতারিত বলতে ঠকিয়ে দেওয়া, দেখছেন? ঠকিয়ে দেওয়া বা প্রবঞ্চিত করা, এবং যে ব্যক্তিকে ঠকিয়ে দেওয়া হবে তার কি করা? ক্ষতিকর করা। যেমন এই যে দেখেন দণ্ডবিধি 264 থেকে 266, 415, 421 থেকে 424 এই সকল ধারায় অপরাধগুলো করা হয়েছে কিভাবে? প্রতারণামূলক ভাবে। সো এই যে ফ্রডুলেন্ট আর ডিসঅনেস্টির পার্থক্যে আমরা না যাই, বিগত বছরের প্রশ্ন আসে। দ্য পেনাল কোড 1860 অনুসারে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে, দেখছেন, এক ব্যক্তি আরেকজন ব্যক্তির কি ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু কাজটি করলে সেটি ড্যাশ করেছে বলে গণ্য হবে। এখন আপনি যদি আইনের ছাত্র না হন বা এই ধারা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, এই জায়গায় যে 4টা অপশন আছে 4টা অপশনই উত্তর হয়। অন্যায় ভাবে হয়, বেআইনি ভাবে হয়, অসাধু ভাবে হয়, অবৈধ ভাবে হয়, কিন্তু বাট অ্যাকচুয়ালি উত্তর হবে কত? অসাধু ভাবে। কেন অসাধু ভাবে হবে? কারণ 24 ধারায় এই কথাটা বলা আছে। যার বইতে নাই সে চুপ করে শুনেন। দ্য পেনাল কোড 1860 অনুসারে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি কিভাবে করেছে? অসাধুভাবে। বুঝছেন? ওই যে একটু আগে পড়ছি না যে বেআইনি লাভ আর বেআইনি ক্ষতির ক্ষেত্রে কি থাকে? অসাধুতা থাকে। তাহলে এই জায়গায় উত্তর হবে কি? অসাধুভাবে, বিবিআই। আমাদের একটু বিরতি, তারপরে আবার শুরু করব। দেখেন নকল করা, কাউন্টারফেইট। 28 দ্বারা নকলকরণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী থাকতে হবে। কোন একটি বস্তুকে অন্য বস্তুর সাদৃশ্য করা, মানে একটা বস্তুকে আরেক বস্তুর মতো করে করতে হবে। এমন সাদৃশ্য করার অভিপ্রায় হলো অনুরূপ সাদৃশ্য দ্বারা প্রতারণা বা প্রবঞ্চনা করা। মানে আপনি একটা জিনিস নকল করছেন কিসের জন্য? অবশ্যই আরেকজনের ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য। বা অনুরূপ সাদৃশ্য প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে যে জেনে সদৃশ করা। যেটা ইম্পর্টেন্ট সেটা দেখেন, নকলের ক্ষেত্রে অনুকরণ বা নকল অবিকল হওয়া বাধ্যতামূলক না। মানে আপনি নকল যে 100% করতে হবে এমন কোনো কথা নাই। তাহলে নকল আছে কততে? 28-এ। দলিল আছে 29, ধারা 29 ডকুমেন্ট। সাক্ষ্য আইনে 3 ধারা এবং দণ্ডবিধির 29 ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। দলিল বলতে কোনো পদার্থের উপর, আন্ডারলাইন করেন, কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়কে বোঝায়। পদার্থ হতে পারে কাগজ, হতে পারে দেওয়াল, হতে পারে চামড়া, যে কোনো কিছুর উপর কোনো কিছু লিখলেই সেটা দলিল বলে। আমরা অনেকের মনে ধারণা আছে যে বাসা বাড়িতে বাপ চাচার কাছে ওই যে বড় বড় হলুদ হলুদ যে দলিল দেখি, দলিল বলতে আমরা অনেকে শুধু ওই দলিলই বুঝি। বাট
কোনো কিছুর উপর কোনো কিছু লেখা হলেই সেটা দলিল। আমরা যে আইন পাঠ বই পড়তেছি এটা একটা কি দলিল। আমি যে আপনাদের নোট দিচ্ছি এটাও একটা দলিল। কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা 29 ধারায় উল্লেখিত পন্থায় বা উদ্দেশ্যে প্রকাশিত বা বর্ণিত হয়। শর্তসমূহ দেখেন, 29 ধারা অনুসারে কোন বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ হতে হবে। কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত হতে হবে। অবশ্যই সেটা কিসের উপর হতে হবে? পদার্থের উপর। উক্ত বিষয় উক্ত পদার্থের উপর প্রকাশ করা হয়েছে, গোল দিবেন কোন অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে। কিসের সাহায্যে? অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে উক্ত পন্থার সময়ের একাধিক পন্থায় অথবা এগুলোর একাধিক পন্থায়। ধরেন পিরামিডের ভিতরে অনেক কথা লেখা, খোদাই করে লেখা, অক্ষর দিয়ে লেখা, সংখ্যা দিয়ে লেখা, বলেন তো এটা দলিল হবে কিনা? অবশ্যই দলিল। উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্যে উক্ত গোল দিবেন পন্থাসমূহ ব্যবহার করার অভিপ্রায় ছিল বা ব্যবহৃত হতে পারে। মানে অবশ্যই আপনি এই জিনিসগুলো কোনো পদার্থের উপর লেখছেন কিসের জন্য? এটা ভবিষ্যতে ব্যবহার করার জন্য। তাহলে আমরা যদি চলে আসি যে সাক্ষ্য আইনের 3 ধারায় দলিলে প্রদত্ত সংজ্ঞায় সকল গুরুত্বপূর্ণ পদার্থ অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর লেখার মাধ্যমে প্রচলিত ছাপ বা চিহ্নের অন্য কোনো, মানে সাক্ষ্য আইনের 3 ধারায় যা বলছে দণ্ডবিধির 29 ধারায়ও কি হুবহু তাই বলছে। আমরা একটু উদাহরণে চলে আসি। দেখেন, কোন চুক্তির শর্তাবলী ব্যক্ত করে কোনো লেখা যা চুক্তির সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমন লেখা যখন পদার্থের উপর কোনো কাগজে প্রকাশিত বা বর্ণিত হয় তখন অনুরূপ চুক্তি কি বলে গণ্য হয়? দলিল বলে গণ্য হয়। আমরা এখানে একটা উদাহরণ দেখবো। দেখেন, ব্যাংকারকে দেওয়া চেক, আম মুক্তারনামা মানে হলো পাওয়ার অফ অ্যাটর্নি, মানচিত্র, এগুলো সবই কি দলিল। তারপরে দেখেন, নির্দেশনা সম্বলিত কোনো বস্তু যেমন গতিসীমা 40-এর নিচে লেখা, সাইনবোর্ড ইত্যাদি দলিল হিসেবে গণ্য হবে। ইভেন ক্যারিকেচার, যে ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্র বুঝেন? ওই পত্রিকায় মাঝে মাঝে দেখবেন খালেদা জিয়া শেখ হাসিনারে অনেক নাক একটা বড় করে ছবি একটা আঁকছে, ইউনূস সাহেব রে আঁকছে, ক্যারিকেচার। বর্তমানে ক্যারিকেচারের প্রচলন নাই, কারণ ওই যে যারা আঁকে তাদের একটা মামলা দিয়ে দেখা গেলো ঢোকায় রাখছে, কিন্তু তারা তো এটা সমালোচনা করার জন্য লেখছে, অনেকে নেগেটিভলি নাই। তো ক্যারিকেচারও এক ধরনের কি দলিল, বুঝতেন? তাহলে দলিলের সংজ্ঞা দিছে কততে? 29। নকল কততে? 28। আমরা অপরাধে চলে আসি। অপরাধ, অফেন্স, ধারা 40। শুধু এটা আসতে পারে যে অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া হয়েছে? কত ধারায়? 40 ধারায়। যাদের বইতে নাই পড়ার প্রয়োজন নাই, যা যতটুকু বলি সেটুকু ততটুকু শুনেন। দণ্ডবিধির 40 ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। 40 ধারার প্রথম অংশে বলা হয়েছে অপরাধ বলতে এই কোড বলে আন্ডারলাইন করবেন শাস্তিযোগ্য করা হয়েছে এমন কোন বিষয়কে বোঝায়। এই কোড বলে, কোড মানে হলো পেনাল কোড, মানে এই আইন। কোড মানে কি? এই আইন। 40 ধারার দ্বিতীয় অংশে অপরাধের সংজ্ঞার ব্যাপ্তি প্রসারিত করা হয়েছে এবং এই অনুচ্ছেদ বলে অপরাধ বলতে গোল দিবেন কোন বিশেষ আইন, গোল দিবেন স্থানীয় আইনের শাস্তিযোগ্য করা হয়েছে এমন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই জায়গা বলছে অপরাধ বলতে যে শুধু দণ্ডবিধির যা অপরাধ করছে তা অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে তা না, বরং বিশেষ আইন বা স্থানীয় আইনেও যদি কোনো কিছুকে অপরাধ হিসেবে আখ্যায়িত করে সেগুলোও কি অপরাধ। অতঃপর 40 ধারার তৃতীয় অংশে অপরাধের সংজ্ঞা আরো প্রসারিত করা হয়েছে এবং উক্ত অংশে অপরাধ বলতে যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন সেই সকল অপরাধগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো বর্ণিত শাস্তি, আন্ডারলাইন করবেন, জরিমানা সহ বা ব্যতীত 6 মাসের সমান বা বেশি। তাহলে আমরা অপরাধ বলতে কোন কোন বিষয়কে বোঝাই? দণ্ডবিধিতে শাস্তিযোগ্য করা হয়েছে এটা বোঝায়, যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য করা হয়েছে এটা বোঝায়। 3 নাম্বার দেখেন, যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন সেই সকল অপরাধগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো শাস্তি জরিমানা সহ ব্যতীত 6 মাসের সমান অথবা তার বেশি। তাহলে আমরা অপরাধ জাস্ট মনে রেখেন কত ধারা? 40 ধারা। আর ফৌজদারি কার্যবিধির আছে 4-এর মূর্ধন্য, 4-এর 1-এর মূর্ধন্য হবে। আর অপরাধ বলতে কার্য বা কার্যবিরতি বোঝায়। অপরাধ বলতে কাজরেও বোঝায়, কাজের বিরতিও বোঝায়। ওমর ফারুক বলেন তো, এ জায়গা কাজ তো বুঝলাম, কার্যবিরতি কি?
সেই কাজটা করতে বারণ করা হয়েছে, সেটা আমি করলাম। আমি করার কথা করতেছি না। হ্যাঁ, এটা হয়, করার কথা করেন নাই, ডাক্তার অপারেশন করে নাই, এটা হলো কার্যবিরতি, না করে অপরাধ করতে। আর অপরাধ করে একজনে ভুল ট্রিটমেন্ট করতে, এটা হলো কাজ। বুঝছেন? তাহলে কাজ হলো আমি কাজ করে অপরাধ করছি, আর একটা হলো আমি কাজ না করে অপরাধ করছি, এটা হলো কার্যবিরতি। সরল বিশ্বাস, গুড ফেইথ, ধারা কত? 52। একটু শুনেন, কোনো কিছু যদি আপনি যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে করেন, কি কি বলেন? উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, তাহলে ধরে নেওয়া হবে ওই জায়গায় আপনার সরল বিশ্বাস ছিল। আর কোনো কিছুতে যদি আপনার সতর্কতা বা মনোযোগ না থাকে, তাহলে ধরে নেওয়া হবে ওই জায়গায় আপনার সরল বিশ্বাস নাই। দণ্ডবিধিতে 52 ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা দেওয়া হয়েছে, বলা হয়েছে কোনো কিছুই সৎ বিশ্বাসে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে বলে বিবেচিত হবে না, যার যথার্থ গোল দিবেন সতর্কতা বা মনোযোগ ব্যতি রেখে করা হয়েছে এবং বিশ্বাস করা হয়েছে। ইংলিশটা পড়বো, দেখেন। নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট, গোল দিবেন ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। এবং কিন্তু ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, ডিউ কেয়ার মানে হলো যথাযথ সতর্কতা, আর অ্যাটেনশন মানে কি? মনোযোগ। লেখেন তামাদি আইনের 2-7, একটু লিখে রাখেন। তামাদি আইনে আছে কত? 2-7। এই সরল বিশ্বাস তামাদি আইনে আছে 2-7। এবার আমি আপনাদের যে এডিশনাল পেজটা দিছিলাম ওই পেজটা ধরেন। দেখেন, আমরা বিচারকের সংজ্ঞা পাইছি, এটা আর পড়বো না এই জায়গায়। বিচার আদালত 20, এটাও পড়ছি। সরকারি কর্মকর্তা 21, এটাও পড়ছি। অসাধুভাবে প্রতারণামূলক ভাবে, এটাও পড়ছি। নকল করা পড়ছি, দলিল পড়ছি, অপরাধ পড়ছি নাকি? যেটা পড়ি নাই ক্ষতি, দেখেন ক্ষতি, ইনজুরি। ইনজুরির সংজ্ঞা দিছে কততে? সেকশন 44। কোন ব্যক্তির দেহ, মন, সুনাম ও সম্পত্তির ক্ষতি। কি কি কিসের কিসের ক্ষতি? দেহ, মন, সুনাম ও সম্পত্তির ক্ষতি। তারপরে দেখেন জীবন কত? 45। ভিন্নতর কিছু না বোঝালে, জীবন বলতে মানুষের জীবন বোঝাবে, ভিন্নতর কিছু না বলতে দণ্ডবিধিতে যদি কোথাও লাইফ শব্দটা বলে, কার লাইফ? মানুষের লাইফ। বছর, বছর, মাস, দেখেন ব্রিটিশ ক্যালেন্ডার অনুসারে গণনা করতে হবে। দণ্ডবিধিতে বলছে ব্রিটিশ ক্যালেন্ডার, আর তামাদি আইনের 25 ধারায় বলছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। দণ্ডবিধিতে বলছে কি? ব্রিটিশ ক্যালেন্ডার, আর তামাদি আইনের 25 ধারায় কি বলছে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। হলফনামা বা শপথ, ওথ। প্রথমত আসতে পারে যে ওথের সংজ্ঞা আছে কত ধারায়? 51। সরকারি কর্মচারী বা বিচারালয়ের সামনে, কার কার সামনে? সরকারি কর্মচারী অথবা কি বিচারালয়ের সামনে ঘোষিত বক্তব্য। সবশেষে দেখেন সরল বিশ্বাস, গুড ফেইথ, কত? 52। কোনো কিছু সৎ বিশ্বাসে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে বলে বিবেচিত হবে না, যা যথাযথ সতর্কতা মনোযোগ ব্যতি রেখে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে। তাহলে দুইটা উপাদানের জায়গা আছে, একটা হলো ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। তাহলে আমরা এই জায়গায় সংজ্ঞার কি কি পাইলাম দেখেন। আমরা সবার প্রথমে পেয়েছি জজ 19, কোর্ট অফ জাস্টিস 20, রংফুল সরকারি কর্মকর্তা 21, রংফুল গেইন রংফুল লস 23, অসাধুভাবে 24, প্রতারণামূলক ভাবে 25, নকল 28, ডকুমেন্ট কত? 29 নাকি? এরপর অপরাধ 40, তারপরে আছে আপনার ইনজুরি, ক্ষতি কত? 44, জীবন আছে কত? 45, তারপরে বছর মাস আছে 49, বছর মাস 49, ওথ পড়ছি 51, সরল বিশ্বাস। আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, 15 বিজিএস পরীক্ষা আসছে 2022 সালে। দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুসারে কোন কাজ সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ ড্যাশ সহকারে সম্পাদিত হয়। সতর্কতাও কি বলেন? মনোযোগ। তারপরে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, কি লাগবে? দ্য পেনাল কোডের কোন ধারায় গুড ফেইথ
nothing is said to be done or believed in good faith which is done or believed without due care and attention কত ধারায় 52 ধারায় সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে সব মোটামুটি গুরুত্বপূর্ণ কষ্ট করে পড়ে ফেলবেন আমরা আর একটু পড়ে আজকের পড়া শেষ করব এরপরে ক্লাস শেষে আপনাদের ফৌজদারি কার্যবিধির সর্বশেষ ক্লাস টেস্ট আছে যেটা দেখবো দেখেন ফৌজদারি অপরাধের উপাদান এলিমেন্টস অফ ক্রিমিনাল অফেন্সেস পাইছেন কোন কাজকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে সেখানে অবশ্যই দুইটা উপাদান থাকাই লাগবে একটা হলো অপরাধী মন দুষ্ট মন আর অপরাধজনক কার্য এর যে কোনো একটা থাকলে অপরাধ হবে না ধরেন আপনি একজনকে খুন করার পরিকল্পনা করছেন মনে মনেই আছে কাজটা করতে পারেন নাই কোনো অপরাধ না আবার আপনি গাড়ি আইনানুগ পন্থায় চালাই যাচ্ছিলেন সে হঠাৎ করে দৌড়ে আপনার গাড়ির সামনে আসছে এবং মারা গেছে তাহলে দোষাবহ কার্য হয়েছে বাট এই জায়গায় আপনার কোনো অপরাধী মন ছিল না এটাও কি হবে না অপরাধ হবে না এখন প্রাথমিকভাবে তো আপনার বিরুদ্ধে হত্যা মামলা হবেই বা বেআইনি ভাবে তার মারছেন সেই মামলা হবে আপনার দেখাইতে হবে যে জায়গায় আমার কোনো মেনসিয়া ছিল না তো একটু পরে দেখেন ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক শর্তসমূহ কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করতে গোল দিবেন দুইটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে একটা হলো অপরাধী মন মেন্স রিয়া এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য এটাকে বলে কি একটা সিয়াস সো যদি একটু পড়ি যে অপরাধী মন এবং দোষাবহ কার্য বা একটা সিয়াস অর্থ মেন্সিয়া হলো ল্যাটিন শব্দ যার অর্থ হলো গিলটি মাইন্ড আন্ডারলাইন করেন মেন্সিয়া অর্থ কি গিলটি মাইন্ড বা অপরাধী মন অন্যদিকে একটা সিয়াস অর্থ হলো দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য একটা সিয়াস এবং মেন্সিয়া ল্যাটিন ম্যাগজিম অ্যাক্টাস নন ফেসিট রিয়াম নিসি মেনসিট টিয়া নীতির উপর প্রতিষ্ঠিত যার অর্থ হলো অভিপ্রায় এবং কর্ম উভয়ের সংযোগে অপরাধের সৃষ্টি হয় বা কোনো কাজের অভিপ্রায় অপরাধমূলক না হলে তার জন্য কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা যাবে না কারণ যতক্ষণ পর্যন্ত অপরাধমূলক মন নিয়ে কোনো কার্য সম্পাদন করা হয় তা কোনো অপরাধ সৃষ্টি করে না সুতরাং কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ক্ষেত্রে দেখতে হবে উক্ত ব্যক্তি অপরাধজনক কার্যটি সম্পাদন করেছে কিনা বা করার কি নিছে উদ্যোগ গ্রহণ করেছে কিনা এবং উক্ত অপরাধজনক কার্যটি অপরাধজনক মন নিয়ে সম্পাদন করেছে কিনা তাহলে যে কোনো একটা থাকলে কি হবে না অপরাধ হবে না আমরা যদি একটা উদাহরণ পড়ি বি কে হত্যা করার অভিপ্রায় এ এর ছিল মানে দুষ্ট মন আছে অপরাধী মন আছে শুধুমাত্র এই অভিপ্রায় থাকার কারণে এ কোনো অপরাধ করেনি যতক্ষণ পর্যন্ত না সে অভিপ্রায় অনুসারে কোনো কার্য করে যেমন এ বি এর দিকে গুলি করে যদি গুলির কারণে বি মারা যায় তাহলে এ দণ্ডবিধি 302 ধারায় দণ্ডিত হবে কিন্তু এ বি কে হত্যা করতে কি হয় ব্যর্থ হয় তাহলেও হত্যার উদ্যোগের জন্য এ 307 ধারায় দণ্ডিত হবে তাহলে কোন কাজে অপরাধ হিসেবে গণ্য করতে হলে কয়টা উপাদান লাগবে দুইটা আপনাদের অনেকের বইতে নাই বাট শুনেন 16 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে এটা একটু পড়ি কয়ের কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও সে ক্ষুধার্ত একজন ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেতে পেয়ে মারা গেল কোন অপরাধ করছে হত্যা চেষ্টা অবলাজনিত হত্যা কোনো অপরাধ করেনি কি বলো খাবার তারা আছে বাট খাবার দিতে তো সে বাধ্য না সো এই ক্ষেত্রে সে কোনো অপরাধ করেনি বাট যদি সে খাবারের মধ্যে বিষ মিশাই দিত বা তারে অত্যাচার করতো তখন সেটা আবার অপরাধ হতো আর নিম্নলিখিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখ আছে এবং মেন্স রিয়াকে নির্দেশ করে গিলটি মাইন্ড ক্রিমিনাল মাইন্ড গুড ফেইথ ডিসঅনেস্টি কোনটা গিলটি মাইন্ড তো আজকে দণ্ডবিধি আমাদের এই পর্যন্তই আমরা আগামী সোমবার আপনাদের সাথে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের ফৌজদারি কার্যবিধির 20তম ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে আর আগামী বুধবার ফৌজদারি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট সেই অনুসারে সবাই প্রস্তুতি নেন ওটা নিয়ে পড়াশোনা করেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন গ্রুপে প্রশ্ন পেয়ে যাবেন